হ্যালো বন্ধুরা, আমি জয়। আমার ভয়েসে নতুন নতুন গল্প শুনতে হলে কথা বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তোমাদের ভালোবাসা ও সাপোর্ট পেলে আরো অনেক সুন্দর সুন্দর গল্প তোমাদের উপহার দিতে পারবো। গল্পগুলোকে ভিডিও আকৃতিতে বানাতে আমাদের অনেক কষ্ট হয়, তাই যদি গল্পগুলো তোমাদের ভালো লেগে থাকে এবং আমার ভয়েস তোমাদের মন ছুঁতে পারে, তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট ও তোমার প্রিয় মানুষটাকে শেয়ার করতে একদম ভুলবে না। সম্পূর্ণ গল্পটি শোনার অনুরোধ রইল। তো চলো আর দেরি না করে গল্পটি শুনে নেওয়া যাক। আনোয়ার চৌধুরীর দাদা ছিলেন গ্রামের সাধারণ একজন কৃষক। তবে তার ছেলেকে কৃষক কাজ করতে দেয়নি, স্কুলে পাঠিয়েছে, পড়ালেখা শিখিয়েছিলেন। সেই ফলস্বরূপ আনোয়ার চৌধুরীর বাবা শিক্ষকতার সুযোগ পেয়েছিলেন। এলাকার স্বনামধন্য শিক্ষক খ্যাতি লাভ করেছিলেন। ছাত্রছাত্রী পড়িয়ে এলাকার বাজারে দিয়েছিলেন কাপড়ের দোকান। দুজন টেক্সটাইল রেখেছিলেন, সেই সাথে দুইজন দোকান থেকে কাপড় কিনে সেখানেই টেইলার্সের কাজে বানাতে দিত পোশাক। ততদিনে আনোয়ার চৌধুরীও স্কুলের গণ্ডি পেরিয়ে পা রেখেছিল কলেজে। পড়ালেখার পাশাপাশি বাবার কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছে ব্যবসা। এখন ঢাকা শহরে গড়ে তুলেছে 8তলা বিশিষ্ট গার্মেন্টস। সেখানে শত শত কর্মচারী কাজ করেন। অর্ণব ঘুরে ঘুরে দেখছিল সকলের কাজ। এটাই মূলত তার কাজ। সেই ব্যবসায়ের কিছু বোঝে না, টাকার হিসেবও ঠিকঠাক করতে জানে না। সেদিক আনোয়ার চৌধুরী একাই সামলাই। বয়স 15 কি 16 হবে। একটা মেয়ে মনোযোগ দিয়ে সেলাই মেশিনে গাউন বানানোর চেষ্টা করছে এবং বারবারই ব্যর্থ হচ্ছে। প্রচণ্ড ভয় পেয়ে আছে মেয়েটি, মুখ দেখেই বোঝা যাচ্ছে। অর্ণব ভ্রুকুচকে তাকিয়ে থাকে মেয়েটির পানে। পারে না তো কঠিন কাজ করতে, কিন্তু গিয়েছে সেটাই মাথায় ঢুকছে না অর্ণবের। অর্ণব কোনো কাজ নিতে পারত না। 9 বার চেষ্টা করার পরে মেয়েটা গাউন এর গলার ডিজাইন ঠিকভাবে করতে পারে। চোখে মুখে ফুটে ওঠে প্রশান্তির হাসি। অর্ণবের ঠোঁটের কোণায়ও হাসির রেখা ফুটে ওঠে। পকেটে হাত পুরে ধীর গতিতে এগিয়ে আসে মেয়েটার পানে, সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে, What's your name? মেয়েটা চমকায়। ভয়ার্ত দৃষ্টিতে অর্ণবের পানে তাকিয়ে উঠে দাঁড়ায়। পরপরই মাথা নুইয়ে ফেলে। শ্যামবর্ণ গায়ের রং মেয়েটার। কম দামি গোলাপি রঙের সালোয়ার কামিজ পরে আছে। কপাল অবধি ঘোমটা টেনেছে টকটকে গোলাপি রঙের ওড়না দ্বারা। অর্ণব ভ্রু কুঁচকে ফেলে। গাউনখানা তুলে ভালো করে পর্যবেক্ষণ করে ফের প্রশ্ন করে, নাম কি তোমার? মেয়েটা এবার সাথে সাথেই জবাব দেয়, সাথী। আচ্ছা, কাজ করো। সাথী মাথা নাড়িয়ে বসে পড়ে। আবারও সেলাই মেশিনে মনোযোগ দেয়। আশিক ফাইল হাতে অর্ণবের দিকে আসছিল। সাথী সামনে অর্ণবকে দাঁড়িয়ে থাকতে দেখে 2 পা চালিয়ে এগায়। অর্ণব বাহু ধরে টেনে খানিকটা দূরে নিয়ে বলে, মেয়েটাকে ভাবি পাঠিয়েছে। অবাকের 8ম পর্যায়ে চলে যায় অর্ণব। তর্ণী কি করে চিনল একে, আর কেনই বা পাঠালো? আশিক ফের বলতে শুরু করে, মেয়েটার বাবা দ্বিতীয় বিয়ে করেছে। মেয়েটিকে এবং তার মাকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। মাথা গোজার ঠাঁই ছিল না। তখন তন্নির সাথে ওদের দেখা হয়। তোমার বউ ওনাদের ঘটনা শুনে তখনই আমাকে কল করে এবং আমার থেকে তোমার বাবার নাম্বার নেয়। দেন আঙ্কেল ওদের থাকার জায়গা দিয়েছে এবং এখানে চাকরি দিয়েছে। ঠোঁট কামড়ে হাসে অর্ণব। কতদিন হলো মায়াবতীকে দেখা হয় না। 14 দিন হয়ে গেল, কলও দেয় না। পচ্চা মেয়ে। অর্ণব সুযোগ খুঁজিল কি করে মেয়েটার দেখা পাবে। এবার কোনো ভুল করবে না। একটু প্রাইভেসি পেলেই বাসর সেরে ফেলবে। তারপর প্রেগনেন্ট হয়ে যাবে মায়াবতী। ময়না একবার উদরের জায়গায় করে নিলে মায়াবতী লাফালাফি করতে পারবে না। তাকে ধরা দিতেই হবে অর্ণবের নিকট। আশিক, তুই কাল বিয়ে করবি সাথীকে।
আশিক বড় বড় নয়নে তাকায় অর্ণবের পানে। অর্ণব আশিকের গাল টেনে দিয়ে বলে, এটা সুন্দর, তোকে চোরের মতো দেখায়, এমনি তো মেয়ে পেতিস না। আশিক শুকনো ঢোক গিলে মিন মিন করে বলে, ভাই আমি বিয়ে করব না। সেটা আমি আর আন্টি ডিসাইড করবো। তুই জাস্ট মায়াবতীকে খবর দিবি কাল বিয়ে করছিস। ভাই বোঝার চেষ্টা কর, আমার বাকিটা বলতে না দিয়ে অর্ণব বলে ওঠে, তোর মেশিন দুর্বল, ঠিকঠাক সার্ভিস দিতে পারবি না? ডোন্ট ওয়ারি, আমি কলিকাতা হারবালের ব্যবস্থা করছি। নাক মুখ কুচকে ফেলে আশিক। ভাই 3 দিন পরে আরথির গায়ে হলুদ। কাল তোর বাসর, কোথা থেকে শুরু করবি সেটা ভাব। আশিক ফোঁস করে শ্বাস টানে, তাকায় সাথীর পানে। এই মেয়েকে বিয়ে করতে হবে, দেখতে খারাপ না, কিন্তু এত দ্রুত বিয়ে? শোন আশিক, কাল দুটো বাসর সাজ। আশিক ভেংচি কাটে। শালা তুই জীবনেও বাসর করতে পারবি না, ওইবার 5,000 টাকার ফুল নষ্ট করেছি। এবার নষ্ট করবো না, ফুলের দাম না ওঠা অবধি দরজা খুলবো না। অর্ণব চৌধুরী প্রতিজ্ঞা করলো। গাড়ি নিয়ে আসেনি আজকে অর্ণব। 4 চাকা গাড়িতে তেমন স্বচ্ছন্দ বোধ করে না ও। অফিসের ব্যাগ কাঁধে ঝুলিয়ে ফুটপাথ দিয়ে হাঁটছে। সূর্যি মামা ডুবে গিয়েছে বেশ কিছুক্ষণ হলো। চন্দ্রতারার আসমান ভরপুর। ফুটপাতের চারিধারে তারার আর মতে গিজগিজ করছে মানুষ। অর্ণবের ভালো লাগে। সামনেই দেখা যাচ্ছে হাইকোর্ট, তার পাশে সরকারি কলেজ, দুটোই বন্ধ। এই রাতের বেলায় অবশ্য খোলা থাকার কথাও না। কোর্টের সামনে চায়ের দোকানে তারেক রহমান চা পান করছে। অর্ণব হাতে মাথায় দুষ্টু বুদ্ধি চাপে। লোকটার সাথে বেয়াদবি করতে ভালোই লাগে। অল্পতেই মাথা গরম করে ফেলে এবং রেগে গেলে কি করবে না করবে ভেবে পায় না। এই দৃশ্যটা অর্ণবের মজাই লাগে। কপালে ছাড়িয়ে পড়া বড় বড় চুলগুলো বাঁ হাতে পিছনে ঠেলে পা বাড়ায় তারেক রহমানের দিকে। না দেখার ভান করে বসে পড়ে পাশে এবং চাওয়ালাকে আদেশ করে, 1 কাপ দুধ চা দিন চাচা। তারেক রহমান আর চোখে পাশ ফিরে তাকায়। অর্ণবের মুখশ্রী দেখেই নাক মুখ কুচকে ফেলে। মনে মনে বেশ কয়েকবার বেয়াদব শব্দটাও আউড়িয়ে ফেলেছে। অর্ণব তাকায় তারেক রহমানের পানে। চোখাচোখি হয়ে যায় দুজনেই। অর্ণব আশ্চর্য হওয়ার ভান করে বলে, আরে শ্বশুর মশাইছে, ভালো আছেন? আমার শাশুড়ি মা ভালো আছে? ফোঁস করে শ্বাস টানে তারেক। জবাব দেবে না বলে পণ করেছে। মুখ ঘুরিয়ে চায়ের কাপে মনোযোগ দেয়। অর্ণব উত্তরের আশায় এখনও তাকিয়ে আছে। চায়ের কাপে শেষ চুমুক দিতেই তারেকের কিছু কথা মনে পড়ে। সে চায়ের কাপ রেখে অর্ণবের দিকে ঘোরে। ততক্ষণে অর্ণব চায়ের কাপ হাতে চলে এসেছে, ক্ষণে ক্ষণে চুমুক দিচ্ছে। শোনো ছেলে, কিছু কথা ছিল। অর্ণব হাসি মুখে বলে, বলুন শ্বশুর মশাই। মেয়ে হ। তারেকের কথা শেষ করার আগেই অর্ণব কপাল কুঁচকে উচ্চ স্বরে বলে ওঠে, শ্বশুর মশাই, বুড়ো বয়সে আবার মেয়ে হয়েছে আপনার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছে। কিন্তু আপনি না আইনের লোক, সরকার যে বড় বড় অক্ষরে লিখে দিয়েছে 2টো সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। তারেক হন্তদন্ত হয়ে অর্ণবের দিকে তাকিয়ে থাকে। অর্ণব আবারও বলে, সরকারের কথা শুনলেন না? ভারী অন্যায়। আমার সাথে অন্যায় করছেন। আমার আপন বউকে আমায় দিচ্ছেন না। বউ ছাড়া রাত কাটানো কত কষ্ট আপনি জানেন? রোমান্টিক মুভি দেখে আর কতকাল, এখন আমার মই বানানোর বয়স এটা। তারেক কানে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। বিল না মিটিয়েই গট গট পায়ে স্থান ত্যাগ করে তারেক। চায়ের দোকানদারের মিটমিট হাসি গায়ে জ্বালা ধরিয়ে দিয়েছে। একটা ছেলে কতটা বেয়াদব হলে এইভাবে পাবলিক প্লেসে মান সম্মান নিয়ে টানাটানি করতে পারে? তারেক হতাশ হয়। দুনিয়ায় আর ছেলে ছিল না। এই ছেলেকে সে জীবনেও মানবে না। দরকার পড়লে মেয়েকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবে, তবুও এই ছেলের কাছে দিবে না। অর্ণব নিজ পকেট থেকে ওয়ালেট বের করে 2,000 টাকার 2টো নোট গুজে দেয় চাওয়ালার হাতে এবং বলে, আমার শালি হয়েছে, মিষ্টি খেও। বাড়ির সামনে তামিম ফোন হাতে দাঁড়িয়ে আছে। খানিকটা দূরে রীতি নামের মেয়েটা। দুজন একবার ফোনের স্ক্রিনে তাকাচ্ছে আর একবার দুজন দুজনের দিকে তাকাচ্ছে।
তারেক ভ্রু কুচকে তাকায়, এখানে হচ্ছেটা কি? ঠিক তখনই তারেকের আঁখি পল্লব বড় বড় হয়ে যায়। তামিম 2 আঙুলের ঠোঁট ছুঁইয়ে দেয় আঙুল রীতির দিকে তাক করে। এটাকে কি বলে? কিস। শুকনো ঢোক গিলে তারেক নিজের কপালে হাত বুলিয়ে এগিয়ে যায় তামিমের পানে। প্রথমেই ফোনটা টেনে নেয়, দৃষ্টি রাখে ফোনের স্ক্রিনে। স্পষ্ট লেখা দেখতে পাই, রীতি লিখেছে। বাবু, তুমি পিএসএসসি পাশ করলেই আমরা বেবি নিয়ে ফেলবো। বেশম খায় তারেক। রীতি ততক্ষণে দৌড়ে পালিয়েছে। তামিম চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছে, কোন দিক দিয়ে দৌড়ে দিলে বাবা ধরতে পারবে না। কিন্তু একটু পরেই তো ঠিকই বাড়িতে ফিরতে হবে, তখন তো উদ্যম মাধ্যম দিবে। বুদ্ধিমানের কাজ হবে এখনই ঝামেলা মিটিয়ে ফেলা। তাই আলতো হেসে তামিম বলে, আসলে বাবা, বয়স তো কম হলো না, একটু প্ল্যানিং করছিলাম আর কি। তারেক তামিমের গোল গাল মুখখানায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে, কত হলো তোর বয়স? এই তো 11 বছর 3 মাস পর 12 হবে। তারেক তামিমের কান টেনে ধরে। 11 বছর বয়সে বাচ্চার প্ল্যানিং করছো? তোমাকে আমি আজকে মেরে তক্তা বানিয়ে ফেলবো। তামিম কৌশলে বাবার হাত ছাড়িয়ে নেয়, ফিসফিস করে বলে, বাবা, রীতি দেখেছো তো, বাড়িতে গিয়ে যত ঘুষি মারিও, এখন হবু বৌমার সামনে মান সম্মান নষ্ট করিও না, অনেক তেল দিয়ে পটিয়েছি। তারেক দাঁতে দাঁত চেপে পায়ে জুতো খুলে নেয়। ওরে নানির মাইয়া, আমারে বাঁচা। বলে ভোঁ দৌড় দেয়। তারেক হতাশার নিঃশ্বাস ফেলে। এমপির বাড়ির বাদর আমার ঘরে কি করে আসলো খোদা? বরাবরই পরিবারের সকলের সামনে অর্ণব চৌধুরী গম্ভীর। এই যে চোখে চশমা পরে পায়ের উপরে পা তুলে ল্যাপটপে কিছু একটা দেখছে, পাশেই সকলেই গল্প করছে, চেঁচামেচি করছে, সেই দিকে কোনো খেয়াল নেই, বরং ক্ষণে ক্ষণে গম্ভীর স্বরে অথৈকে আদেশ করছে। আস্তে কথা বল। অথই তার কথার কোনো দাম দিচ্ছে না। নিধি এবং নয়না এসেছে আর্থির বিয়ে উপলক্ষে, বিয়ে না মেটা অবধি ওরা যাবে না। আদিল এবং সিনথিয়াও এসেছে, লেখাপড়া শেষ করে ভালো একটা কোম্পানিতে জব পেয়েছে আদিল, এখন আবার নতুন করে মেয়ে খোঁজা হচ্ছে। সুমির আফসোস এখনও মেটেনি, তর্ণীকে মারাত্মক ভালো লেগেছিল কিনা কথায় কথায় সুমি বেগম বলে। অথই, তন্নি মেয়েটার সাথে কথা বলিস? অথই এক পলক ভাইয়ার দিকে তাকায়, কিছু বলবে বলে হা করি, তখনই আদিল বলে ওঠে, না, আমার সাথে দেখা হয়েছিল। অর্ণবের মনোযোগ ল্যাপটপ থেকে বেরিয়ে গিয়ে তর্ণী নামটা শোনার পরই এখন আদিলের সাথে দেখা হয়েছিল শুনে রাগে চোয়াল শক্ত করে ফেলে। আশা বেগম সকলের জন্য মুড়ি মেখে এনেছে, মুড়ির থালা সামনের মাঝখানে রেখেই তিনিও বসে পড়ে। সুমি বেগম পাশে এবং একটু বিরক্ত হয়েই বলে, ওই মেয়ের নাম আর নিস না, সে অতীত, ভুলে যাওয়াই ভালো। আরতি মাকে সমর্থন করে বলে, হ্যাঁ সেটাই, বাদ দাও ওর কথা। সুমি বেগম এক মুঠো মুড়ি হাতে তুলে নিয়ে আফসোসের সুরে বলে, বাদ দিতে পারি না তো আমি, এখনো চোখে গেঁথে আছে আমার। কি সুন্দর মেয়ে, আমার ঘরে তুলতে পারলে সংসার আলোকিত হতো, কিন্তু তোর ছেলে তো সবটা নষ্ট করে দিল। হাত মুষ্টি বদ্ধ করে ফেলে অর্ণব। নয়না বলে ওঠে, এখন আবার প্রস্তাব দিতে পারেন তো, তিনি সিঙ্গেল রয়েছে। কথা কানা সুমির পছন্দ হলো বেশ। আদিলের পানে তাকায়, মৃদু হাসে ছেলেটা। পর মুহূর্তেই অর্ণবের পানে তাকায় এবং প্রশ্ন করে, তোর কেন আপত্তি আছে অর্ণব? আবার ঝামেলা পাকাবি না তো? অর্ণব শব্দ করে ল্যাপটপটা বন্ধ করে ফেলে, পূর্ণ দৃষ্টিতে সুমি বেগমের দিকে তাকায়। সে আমার বউ, তাকে ডিভোর্স দেয়নি আমি, আর জীবনও দিব না। তাকে আমি না পেলে খুন করে ফেলবো, তবু অন্য কারো হতে দিব না। মাইন্ডেড। নিজ বক্তব্য শেষ করে চলে যায় অর্ণব। আদিল ভেঙচি কাটে, নিধির বুক কাঁপছে, তাকিয়ে থাকে শূন্যে। অর্ণবকে পাওয়ার স্বপ্ন কি পূরণ হবে না ওর? দেখি রে আশা, তোর ছেলের কথা শুনলি? অথই বিরক্ত স্বরে বলে, তুমি শুধু তোমার ছেলের জন্য পছন্দ করেছিলে, 4 বছর পেরোলো
ভুলতেই পারলে না। আর আমার দাভাই 10 বছর হলো তাকে নিয়ে সংসার সাজানোর স্বপ্ন রেখেছে। ও কি করে ভুলবে খালামণি? বুঝে শুনে কথা বলো না তুমি। সাথীকে আশিক বিয়ে করবে এমন খবর শোনার পরে খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকে তরুণী। অনাথ অসহায় মেয়েকে আশিক কেন বিয়ে করছে? দয়া দেখাচ্ছে? তৈরি হতে হতে নিজ মনে আওড়াতে থাকে তরুণী। প্রচণ্ড মাথা ব্যথা করছে। কাল ইনকোর্স পরীক্ষাও রয়েছে। সব পেছনে ফেলে যেতেই হচ্ছে সাথীর বিয়েতে। মেয়েটা এখন তরুণীর দায়িত্বে রয়েছে। তার ভালো মন্দ দেখার অধিকারও তরুণীর। মেরুন রঙের শাড়ি তরুণীর ফর্সা গায়ে বেশ ফুটে উঠেছে। হাঁটু অবধি লম্বা চুলগুলো খোলাই রেখেছে। মুখে হালকা পাউডার এবং ঠোঁটে লিপস্টিক। ব্যাস, তরুণীর সাজ কমপ্লিট। তামিম বেশ বায়না করছিল ওর সাথে যাবে, কিন্তু তরুণী নিবে না। ভারী বজ্জাত ছেলে, কি থেকে কি করবে তার কোনো হদিশ নেই। তারেক রহমান আজকে কোর্টে যায়নি, উঠোনে বসে পেপার পড়ছে। তরুণী পাস হতে নিয়ে বাবার সামনে এসে দাঁড়ায়। বাবা যাচ্ছি। তারেক পেপার থেকে নজর ফিরিয়ে মেয়ের পানে তাকায়। কোনো সমস্যা হলে আমায় কল করবে, টাকা নিয়ে এসো। হ্যাঁ বাবা। মেয়েটাকে ভালো একটা শাড়ি কিনে দিও, আর আশিকের মতিগতি ভালো না লাগে তখনই আমাকে কল করবে। ঠিক আছে। বাবার সাথে কথা শেষ করে মেন গেট পেরিয়ে বের হয়। রিক্সা কিংবা অটো কিছুই নেই। অগত্যা তরুণী এগোতে থাকে বাজারের উদ্দেশ্যে। বাজারে অহরহ গাড়ি বসে আছে, যাত্রী নেই, অথচ রাস্তাঘাটে গাড়ি পাওয়া মুশকিল। মেইন রোডে উঠতেই চোখ পড়ে কালো রঙের BMW ব্র্যান্ডেড একখানা গাড়ি দাঁড়িয়ে আছে। রোদের আলোতে কালো রং চিকচিক করছে। তরুণী মনে মনে আওড়ায়, আলালের ঘরে দুলালের গাড়িও তো এমন। তখনই গাড়ির কাঁচ নেমে যায় এবং তরুণীর চোখে দৃশ্যমান হয় দুলালের আদলখানা। মনে মনে হাসে তরুণী। মন ঠিক বলছিল। দুলাল চোখ হতে সানগ্লাস খুলে গম্ভীর স্বরে বলে ওঠে, বউ, গাড়িতে গিয়ে বসো। তরুণীর হাসি পাই। টুক করে হাসি গিলে দ্রুত পা চালাতে চালাতে জবাব দেয়, সরি ভাইয়া, তনি যাত্রার গাড়িতে ওঠে না। অর্ণব বিরক্ত গলায় বলে। সিন ক্রিয়েট করতে না চাইলে উঠে এসো। তরুণী থামে না। সে যেন পণ করেছে গাড়িতে উঠবেই না। এবার অর্ণব ধমকে বলে ওঠে, গড প্রমিস, আমাকে নামতে হলে ঠোঁটে চুমু খেতে খেতে গাড়িতে তুলব। থেমে যায় তরুণীর পা। সাথে সাথেই খুলে যায় গাড়ির দরজা। তরুণী তাড়াহুড়ো করে অর্ণবের কোলের উপরেই বসে পড়ে। আর চোখে পাশে বসা বাঁদরটাকে পর্যবেক্ষণ করছে তরুণী। লোকটা আগে পরিপাটি ছিল না, তবে এখন রূপচর্চার বেশ সময় ব্যয় করে। দুই হাতে পেশি শার্ট ভেদ করে ফুলে উঠেছে। নিয়মিত ব্যায়াম করার ফল নিশ্চয়ই। কপালের সমান চুলগুলো জেল দিয়ে সাইড করে নিয়েছে। বাঁ হাতের কবজিতে কালো ব্রেসলেট এর ঘড়ি ঝুলছে। ফর্সা লোমগুলো যুক্ত হাতে বেশ মানিয়েছে। হালকা কালো কালচে রঙের অধরে নয়ন পড়তেই বুক কেঁপে ওঠে। শয়তান ছেলের অধর গোল করে শীর্ষ বাজাচ্ছে। এত আকর্ষণীয় লাগছে, নজর ফেরানো দায়। তরুণীর ইচ্ছে করছে একটু ছুঁয়ে দিতে, কিন্তু সাহসে কুলাবে না। মনে পড়েই সেদিনের কথা, যেদিন তার গোটা একটা রাত একসাথে কাটিয়েছিল। চুম্বন বর্ষণ নেমেছিল তরুণীর অধরে। ইস, কি যে লজ্জাজনক পরিস্থিতি। শুকনো ঢোক গেলে তরুণী নজর ফিরিয়ে এদিক সেদিক তাকায়। এসির বাতাসেও অস্থির লাগছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। অর্ণব আর চোখে তাকাই তরুণীর পানে। গাল দুটো লাল হয়ে গিয়েছে। চতুর অর্ণব চট করে বুঝেই ফেলে লজ্জা পাচ্ছে। মুখ বাঁকাই অর্ণব। পরপরই ভ্রু কুচকে বলে, ধরলাম না, ছুঁইলাম না, তাতে লজ্জা পাচ্ছ? বাচ্চার মুখ কি দেখানো হচ্ছে নেই আমায়? নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা করতে থাকে তরুণী। স্থির হয়ে যায়। মাথা নুইয়ে মুখ আড়াল করার চেষ্টা করে। নিজের প্রতি নিজেই বিরক্ত।
আশ্চর্য চুমু খেয়ে 100 বছর আগে। আজকে লজ্জা পাওয়ার কি হলো? তর্ণী আসলেই তুই ন্যাকা। জবাব না পেয়ে অর্ণব পাল্টা প্রশ্ন করবে তক্ষুনি ফোন বেজে ওঠে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে পকেট থেকে ফোন বের করে। স্ক্রিনে আশিক এর নামখানা ভাসছে। জলদি রিসিভ করে অর্ণব। স্পিকার অন করে ফোনটা রেখে দেয় সামনে এবং গম্ভীর স্বরে বলে, বলো। আশিক অসহায় গলায় বলে ওঠে, ভাই আমি বিয়ে করে এই বাসর সরতে চাই। বউ পাশে রেখে কিংবা বউ দূরে রেখে থাকতে আমি পারবো না, কিন্তু এই মাইয়া বলে কি না বিয়ে করলেও তাকে সময় দিতে হবে। তর্ণীর আঁখি পল্লব বড় বড় হয়ে যায়। কি বলছে এসব? অর্ণব তর্ণীর দিকে তার কিয়ে ঠোঁট কামড়ে হাসে, তারপর বলে, এখন টেস্ট করতে গিয়েছিল নাকি? বালের টেস্ট। শাড়ি কিনেছি সেটাই দিতে গিয়েছিলাম। তখন বাংলা সিরিয়ালের নায়িকাদের মতো বলল, ভাই এখনও সময় আছে, বিয়ে বন্ধ কর। রোমান্স করতে পারবে এমন মেয়ে লাগবে আমার। ঘরের বাইরে কিংবা সোফায় ঘুমাতে পারবো না আমি। শালা চুপচাপ। 4 বছর হলে বিয়ে করেছে, এখনো বাসর করতে পারলাম না, আর বিয়ের আগে বাসর নিয়ে মাতামাতি? পুরুষ মানুষ তুই। পুরুষ মানুষ হতে হলে ধৈর্য ধরতে হবে। প্রতিদিন আমার কাছে 1 ঘন্টা করে ক্লাস নেবে, শেখাবো তোকে। এখন ডাক, ড্রাইভ করছে। কল কাটে অর্ণব। তর্ণীর ফের মাথা নিচু করে ফেলে। অধর কোণে ফুটে ওঠে হাসির রেখা। পরপরই মিলিয়ে যায়। অনুভব করে তর্ণীর কোনো ফ্রেন্ড নেই, মনের কথা শোনার মতো মানুষ নেই। এই যে আশিক যেমন নির্দ্বিধায় অর্ণবকে মনের কথা শেয়ার করলো, খুনসুটিতে মেতে উঠেছে, তর্ণীর এমন কেউ নেই। মনের কথা মনে জমতে জমতে পচন ধরেছে। জীবনে একজন বন্ধুর বড্ড প্রয়োজন। অথই এর সাথে দূরত্ব তৈরি হওয়ার পর থেকে আর কাউকে বন্ধু বানাতে ইচ্ছে হয়নি। নতুন কলেজের অনেকেই পরিচিত হতে চেয়েছিল তর্ণীর সাথে, কিন্তু অতি সাবধানে এড়িয়ে গিয়েছে ওদের। নিঃসঙ্গতায় কলেজ পাশ করেছে। দীর্ঘশ্বাস ফেলে তর্ণী, জানালার মাথা এলিয়ে দেয়। ঘুম পাচ্ছে। কাল সারা রাত ঘুম হয়নি, এমনিতেও এখন নিঘুম রাত কাটে। বেসামাল কিছু স্মৃতি ঘুম কেড়ে নিয়েছে। লেজ ছাড়া একটা বাঁদরের চিন্তায় 2 চোখের পাতা এক করতে পারে না। হাতটা ধরবে মায়াবতী? ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলে ওঠে অর্ণব। তর্ণী চমকায়, কেননা সবেই চোখ দুটো পাতা এক করেছিল। চোখ খুলে এক পলক তাকায় অর্ণবের পানে, পরপরই মুখের দিকে তাকায়। পুরুষালী শক্তপুক্ত হাতের উপর নিজের নরম তুলতুলে হাতখানা রাখে। অর্ণব শক্ত করে ধরে। তর্ণী বিড়বিড় করে আওড়ায়, বাবাকে মানিয়ে আমাকে কাছে টেনে নিন না অর্ণব, আপনার বিরহে আমি যে শেষ হয়ে যাচ্ছি। অর্ণবের কর্ণকুহরে প্রবেশ করে না তর্ণীর বলা কথা। সাথী এবং আশিকের বিয়ের কার্যক্রম শেষ হয়েছে। সাথীকে খুশি মনে বরণ করে নিয়েছে আশিকের বাবা মা, কিন্তু টেনশানে আছে আশিক। বিয়ের পরেও সাথী কথা বলেনি আশিকের সাথে। মাইয়া মানুষ এমন কেন? কথা কেন বলে না? এড়িয়ে কেন চলে? ফুল সাজানো রুমে সাথীর কাছে বসে আছে অথই এবং তর্ণী। ক্ষণে ক্ষণে কুকড়ে যাচ্ছে সাথী। তর্ণীর হাতখানা শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে। বেশ অবাক হয় অথই এবং তর্ণী। তুমি কি ভয় পাচ্ছ সাথী? অথই সাথীর মাথায় হাত বুলিয়ে প্রশ্ন করে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে রিনিয়ে জবাব দেয়, আমি অসুস্থ আপু, উনি যদি আমার সাথে জোর জবরদস্তি করে। স্পষ্ট ভয় ফুটে উঠেছে সাথীর চোখে মুখে। 14 বছর বয়স মেয়েটার। ভাগ্যের নির্মম পরিহাসে জীবন এখানে এসে দাঁড়িয়েছে। এখন তো ওর স্কুল যাওয়ার কথা, পড়ালেখা নিয়ে চিন্তা করার কথা। সাথীর কপালে চুমু খেয়ে তর্ণী আশ্বাস দিয়ে বলে, আশিক ভাইয়া ভীষণ ভালো মানুষ, তুমি তার সাথে কথা বলছো না বলে ভয় পাচ্ছ। একটু কথা বললেই হবে, শুধু তোমার অনুমতি ছাড়া তোমাকে ছোবে না, আমি কথা দিলাম। ভরসা পেল বোধহয় সাথী। একটু স্থির হয়ে বসে। তখনই অর্ণব এবং আশিক প্রবেশ করে রুমে। দিন শেষে মানুষ নিজের দায়িত্বের কাছে হেরে যায়। সকল পিছুটানকে পেছনে ফেলে দায়িত্বকে আঁকড়ে ধরে বাঁচে। আর যদি হয় মেয়ে মানুষ, তাহলে তো তার দায়িত্ব আকাশ ছোঁয়া। সম্পর্ক, ভালোবাসা, পিছুটান সবগুলোকে উপেক্ষা করেও শান্তিতে নিঃশ্বাস নিতে
পারছে না তর্ণী। প্রতি মুহূর্তে নিজের সাথে যুদ্ধ করে টিকে রয়েছে জগৎ সংসারে। প্রচণ্ড ভালোবেসেও নিজেকে শক্ত খোলসে আবদ্ধ করে রেখেছে। দিন শেষে নিঃশব্দে রাতে নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসে সে। বালিশ আঁকড়ে কেঁদে ফেলে আপনা আপনি। তবে সেই কান্নার শব্দ হয় না। বাবা মা শুনে ফেললে জবাব দিতে পারবে না যে, অবশ্যই জবাব চাইবে না, তারা বুঝে ফেলবে মেয়ের চাপা কষ্ট। তবে তর্ণী চায় না তারা সেটা বুঝুক। তর্ণী নিজে হাতে সাজিয়েছে এই কক্ষ। এখানেই আজকে বিবাহিত জীবনের সূচনা করবে আশিক আর সাথী। তর্ণী খুব করে ইচ্ছে করছিল আশিককে বলতে, ভাই, সাথী আজ আমার সাথে ঘুমাক, বাচ্চা মানুষ আপনার সাথে থাকতে ভয় পাবে। তবে সংকোচে বলতে পারে না। আশিকের বাবা আফসার উদ্দিন ভীষণ ভালো মানুষ। সে হেসে কথা বলেন সকলের সাথে। তার মা রাজিয়াও ভীষণ মিশুক, তবে স্পষ্টবাদী। তার যেটা ভালো লাগবে না মুখের উপরে বলে দিবে। এই গুণটা তর্ণীর বেশ পছন্দ। মানুষ তো এমনই হওয়া উচিত। পেছনে কথা বলা মানুষগুলো ভয়ঙ্কর হয়। সামনে বলে কষ্ট দেওয়া ভালো। তর্ণী বিছানায় লাফ সেভে একে তাতে গোলাপের পাপড়ি ভরিয়ে দিয়েছে। অথই কথা বলছে তো বলছেই। কলেজে আজকে এটা হয়েছিল, কালকে ওটা হয়েছিল, পরশু সাগর ভাইয়াকে দেখেছে। তর্ণী একটুও বিরক্ত লাগছে না, বরং মনোযোগ দিয়ে শুনছে প্রিয় বান্ধবীর বক্তব্য। চটজলদি একটা ব্যাপার বুঝে ফেলে। অথই নামক এই চঞ্চল হরিণী সাগর নামক সুপুরুষকে মারাত্মক ভালোবাসে। জান প্রাণ দিয়ে ভালোবাসে যাকে বলে। মনে মনে বেশ খুশি হয় তর্ণী। সাগর ভালোই ছেলে। সে অথই এর মতোই একটা ভালো মেয়েকে ডিজার্ভ করে। ভীষণ সুন্দর হবে তাদের জুটি। দুজনকে একসাথে বড্ড মানাবে। মনে হাসে তর্ণী। মায়াবতী। হাত থেমে যায় তর্ণীর। মাথা তুলে দরজার পানে তাকাই। সেখানেই দাঁড়িয়ে আছে অর্ণব। হাতে তার দুধের গ্লাস। কোকড়ানো চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কপাল জুড়ে। তা হাতের টপ করে পানি পড়ছে। শার্ট হাতার সাদা রঙের টি শার্ট গায়ে চাপিয়ে বুকের উপরে লেখা ফ্লেভার। দুই হাতের মাসাল ফুলে ফেঁপে উঠেছে। কালো রঙের ট্রাউজারে খালি পা। ব্যাস এইটুকুই, তবুও বেশ ভালো লাগছে তর্ণীর কাছে। দেখেই ইচ্ছে করছে শুধু। কোকড়ানো চুলগুলো মুছে দিতে ইচ্ছে করছে। শক্তপুক্ত বুকে মাথা রেখে হৃদস্পন্দন শুনতে ইচ্ছে করছে। চাপা দাড়িতে নিজের গাল ঘষে নিতে মন চাইছে। তর্ণীকে এভাবে তাকাতে দেখে ভ্রু কোচকাই অর্ণব। সেটাও একটা সৌন্দর্য। দুই ভ্রু আড়াআড়ি ভাবে ভাঁজ ফেলেছে। কপালে 3টে ভাঁজ পড়েছে। বিলাই আখি জোড়া খানিকটা বড় বড় হয়ে গিয়েছে। মনেই তর্ণী বলে উঠল, আমাকে মায়াবতী বলে ডাকবেন না প্লিজ। অর্ণব ফোঁস করে শ্বাস টানে। বড় বড় পা ফেলে এগিয়ে আসে। অথই সরু দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে তর্ণীকে। এক পর্যায়ে মাথায় গাঁটটা মেরে বলে, এই তন্নি, কি হয়েছে? তর্ণীর হুঁশ ফেরে। এদিক ওদিক দৃষ্টি ফিরিয়ে নিজেকে স্বাভাবিক করতে থাকে। ছি ছি, এতক্ষণ কি নির্লজ্জের মতো লোকটার দিকে তাকিয়েছিল? কি ভাবলো উনি? তর্ণীকে নিশ্চয়ই বেহায়া ভাবছে। অর্ণব টি টেবিলে দুধের গ্লাস রেখে বলে, জলদি কর তোরা, রাত প্রায় শেষ হতে চললো, ওরা আসবে তো। অথই সাথে সাথে জবাব দেয়, অলমোস্ট ডান দা ভাই, ওদের নিয়ে আয়। ওকে, বাট তোরা না বেরোলে কি করে আনবো? বারবার তোরা শুনে বেশ রাগ হয় তর্ণীর। তোরা কি? তর্ণীকে উকি তুই বলে সম্বোধন করলো কেন? তর্ণী কি লোকটার বোন লাগে? না, কি আশ্চর্য! গোলাপের পাপড়িগুলো ফ্লোরে ফেলে দেয় তর্ণী।
শাড়ির আঁচল ঠিক করতে করতে জবাব দেয়। এই তোরা বের হো অথই, তোরা না বেরুলে ভাইয়া আসবেই না, নির্লজ্জ কি তোরা। অর্ণব ফিক করে হেসে ফেলে। অথইয়ের কাঁধ জড়িয়ে বলে, তন্নি শোনা, তুই আগে বের হ, আমরা তোর পেছন পেছন আসছি। রাগে নাকের পাটা ফুলতে থাকে তর্ণীর। ডিরেক্টলি তুই বলল, কত বড় সাহস। মনে মনে অর্ণবকে বকা দিতে দিতে বেরিয়ে যায় কক্ষ হতে। অর্ণবও অথইয়ের কাঁধ জড়িয়ে বের হয়। রাজিয়া বেগমের কাছে অথইকে শুইয়ে দিয়ে আসে। তারপর আশিক সাথীকে বাসর ঘরে ঢুকিয়ে দেয়। সাথী জড়ো সড়ো হয়ে বসে পড়ে খাটের এক কোণায়। এই সুযোগে অর্ণব পকেট থেকে বের করে কাঙ্ক্ষিত জিনিস আশিকের হাতে গুজে দেয় এবং ফিসফিস করে বলে, 5 প্যাকেট আছে, সবগুলো কাজে লাগাতে না পারলে তোর কেটে ফেলা হবে শালা। আশিক শুকনো ঢোক গিলে নিজের হাতের মুঠোয় দৃষ্টি দেয়। সবগুলো ব্যবহার করা পসিবল। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে অর্ণবের মতোই ফিস ফিস করে বলে, তোর জন্য রেখেছিস কয় প্যাকেট? অর্ণব মেকি হেসে বলে, তোর মতো দুর্বল নাকি আমি? 1 প্যাকেটে রেখেছে, তাও জানি আগামীকাল দোকানে ফেরত দিয়ে 1 টাইম ব্যান্ডেজ আনতে হবে। এবার আশিক হেসে ফেলে। অর্ণব আশিকের মাথায় চাটি মেরে বেরিয়ে যায় রুম থেকে। বাইরে থেকে দরজা লাগাতেও ভোলে না। হ্যালো বাবা, আমি আশিক ভাইয়ার বাসায় থেকে যাব আজকে। অথই রয়েছে এখানে, কাল সকাল সকালই বাসায় পৌঁছাবো, পাক্কা প্রমিস। ওপাশ থেকে কি বলে অর্ণব শুনতে পায় না, তবে তার জবাবে তন্নি বলে, কামান পাপা, এত ভয় কেন পাচ্ছ? এখানে আন্টি রয়েছে, আঙ্কেল আছে, অথই আছে, আমি সেফ থাকবো। এই তো এখনই আন্টি আর অথইয়ের সাথেই ঘুমাবো। তখনই অর্ণব তর্ণীর ফোনখানা টেনে নিয়ে নেয়। তর্ণী চমকায়, ধরফড়িয়ে ওঠে বুকখানা। অর্ণব মুহূর্তেই ফোন কানে তুলে ছটফট করে বলে, শ্বশুরমশাই, আপনার মেয়ে আর আমি একসাথে ঘুমাবো আজকে, শুধুই ঘুমাবো, টেনশন করবেন না। আপনার মেয়ে একদম সেফ থাকবে, একটা চুমু খাবো না, আপনার টাকলু মাথার কসম। বলেই ফট করে কল কেটে দেয়। তর্ণী চোখ মুখ খিচে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়ে। কি বলল এসব? কান গরম হয়ে উঠেছে, ধোঁয়া বেরোচ্ছে বোধহয় কান দিয়ে। বাবা কি মনে করলো? এই মুখ নিয়ে কি করে বাবার সামনে গিয়ে দাঁড়াবে? তর্ণীর মুখ পানে তাকিয়ে অর্ণব বাঁকা হাসে। মানতেই হবে আশিকদের বাড়ির ছাদটা ভীষণ সুন্দর। ছাদের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে জ্যোৎস্না আর ঝিরিঝিরি হাওয়া। এই মুহূর্তে ওরা দাঁড়িয়ে আছে চিলেকোঠার সামনে। অর্ণব এক হাত রাখে তর্ণীর কোমরের পাশের দেওয়ালে। ইচ্ছে করছিল হাতখানা নরম উদরে রাখার, তবে ইচ্ছেটা দমন করলো। অপর হাত মাথার উপরের দেওয়ালে, মুখটা খানিকটা ঝুঁকিয়ে থেমে থেমে বলে, দূরত্ব, লুকোচুরি, অভিমান আর ভালো লাগছে না। এবার সবটা ঠিকঠাক করতে চাই, নয়তো সবটা শেষ করতে চাই। শুকনো ঢোক গেলে তর্ণী পিট পিট করে চোখ খোলে। সিগারেটের পোড়া ওষ্ঠের পানে তাকাই। হৃদ স্পন্দন তার নিজ গতিতে লাফিয়েই যাচ্ছে। ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। উফ, হাত দিয়ে নয়, অধর দিয়ে। নিজ ইচ্ছেকে ধামাচাপা দিতে নজর ফিরিয়ে রিনিয়ে প্রশ্ন করে, বাবাকে এসব না বললেই হতো নাকি? ঠোঁট কামড়ে হাসে অর্ণব। আবছা আলোতে সেই হাসির বুকে বেঁধে তর্ণীর। ডান হাতটা আপনা আপনি চলে আসে অর্ণবের গালে, আলতো করে হাত বুলিয়ে দেয়। মাথাটা এলিয়ে দেয় অর্ণবের বুকে। আবেশে চোখ বন্ধ করে ফেলে অর্ণব। প্রিয়তমার নিজ ঊর্ধ্বগের প্রথম স্পর্শ। বললাম লুকোচুরি ভালো লাগছে না, এবার যা করবো ওপেনে। তর্ণী ফের মাথা তুলে তাকায় অর্ণবের পানে। কিছু বলার জন্য মুখ খোলে, কিন্তু অর্ণব চট জলদি মাথার উপরে থাকা হাতখানা নামিয়ে আনে তর্ণীর ঠোঁটে। এক আঙুল ঠোঁটে ঠেকিয়ে মোলায়েম স্বরে বলে, কোনো কথা নয়, এবার থেকে কথা বলবো আমি, শুনবে তুমি। আজকে একটু বেশি আদুরে লাগছে আলাগের ঘরের দুলালকে। তর্ণীর বেশ ইচ্ছে করে উচ্চ স্বরে বলতে,
এই যে মিস্টার অর্ণব চৌধুরী, আজকে থেকে আমি আপনার নাম রাখলাম দুলাল। আপনাকে দুলাল বলে ডাকবো আমি। অর্ণব তখন যদি ফের প্রশ্ন করে, পৃথিবীতে এত নাম থাকতে তুমি আমায় দুলাল কেন ডাকবে? তখন তর্ণী জবাব দেয়, আপনি আলালের ঘরে দুলাল, মানে ধনী বাবার ছেলে, তাই। ভাবতে ভাবতেই তর্ণী অনুভব করে তার উদর ঠান্ডা একটা হাত প্রবেশ করেছে শাড়ি ভেদ করে। ভূমি কম্পের ন্যায় কেঁপে ওঠে তর্ণী। আখি পল্লব বন্ধ করে হাত রাখে অর্ণবের হাতের উপরে। ইতিমধ্যে নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। চাঁদের আলো স্পষ্ট লেপ্টে পড়েছে তর্ণীর চোখে মুখে। ভীষণ মায়াবী লাগছে। অর্ণব ঠোঁট কামড়ে মৃদু হাসে। মাথাখানা নিচু করে তর্ণীর মুখোমুখি হয়। চোখ বন্ধ, পাতায় চুমু দিয়ে ফিসফিস করে বলে, বাবু, কিস মি প্লিজ। তর্ণী জবাব দেয় না, তাকায়ও না। মুহূর্তেই অশান্ত হয়ে ওঠে অর্ণব। হাতের বিচরণ গভীর করতে থাকে। তর্ণী কেঁপে কেঁপে উঠতে থাকে এবং পিট পিট করে চোখ খোলে। ইতিমধ্যেই কপাল কুঁচকে ফেলেছে। অর্ণব ফের বলে ওঠে, জাস্ট একটা চুমু, 1 মিনিট না, থাক 30 সেকেন্ড, 10 সেকেন্ড, জাস্ট একটু ঠোঁট ছুঁয়ে দিলেই হবে প্লিজ আমার সোনা বউ, একটু। তর্ণী শুকনো ঢোক গেলে অর্ণব দু হাতে কোমর জড়িয়ে তর্ণীকে শূন্যে তুলে ফেলেছে। ইতিমধ্যে দুজনের উচ্চতা এবার সমান সমান। নিজের ভারসাম্য ঠিক রাখতে অর্ণবের গলা জড়িয়ে ধরেছে তর্ণী। এই জান দিব। বাকিটা বলতে পারে না অর্ণব। তখনই তর্ণীর নিজ অষ্টদয় অর্ণবের অষ্টদয়ের ভাঁজে মিলিয়ে দেয় এবং তৎক্ষণিক সরিয়ে ফেলতে চাই, তবে অর্ণব সরতে দেয় না, শক্ত করে আঁকড়ে ধরে। চুম্বনে ভরিয়ে তুলতে শুরু করে তর্ণীর অধর। তাদের ভালোবাসাময় খুনসুটি বেশিক্ষণ টিকতে দেয় না আশিকের মা রাজিয়া। তিনি চটজলদি লাইট জ্বালিয়ে তর্ণীকে ডাকতে ডাকতে সিঁড়ি দিয়ে উঠছে। তার ডাক কান পর্যন্ত পৌঁছতেই অর্ণবের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার পায়তারা করতে থাকে তর্ণী। অর্ণব ছেড়ে দেয় তর্ণীর ওষ্ঠ, নামিয়ে দেয় নিচে এবং কর্কশ স্বরে প্রশ্ন করে, ব্যাগের মতো লাফাচ্ছ কেন? তর্ণী আর শাড়ির আঁচল দিয়ে নিজের ওষ্ঠ মুছে নেয় এবং ভয়ার্থক স্বরে বলে, আন্টি হাসছে, আপনি লুকিয়ে পড়ুন। তখন অর্ণবের কানেও সেই ডাক পৌঁছায়। বিড় করে বেশ কয়েকটা কঠিন গালি আওড়ায়। তর্ণীকে বলে, কিছুটা বলে পাঠিয়ে দাও ওকে। তারপর চিলে কোঠায় পৌঁছে লুকিয়ে পড়ে। তখনই রাজিয়া ছাদে পৌঁছায়। তর্ণীকে একা দাঁড়িয়ে থাকতে দেখে বলে, একা দাঁড়িয়েছো কেন? এসো ঘুমোবে। তর্ণী আমতা আমতা করে বলে, আন্টি আর একটু থাকি। না, এসো, তোমার জন্য আমার ঘুম আসছে না। দুদিনের জন্য অতিথি হয়ে এসেছো বলে ভেবো না কিছু বলবো না, চলো আমার সাথে। তর্ণীর হাত ধরে তিনি হাঁটতে শুরু করে। তর্ণী পেছন ফিরে তাকায়। অর্ণবের রাগী মুখটা দেখে শুকনো ঢোক গেলে তর্ণীর চোখের আড়াল হতেই অর্ণব দাঁতে দাঁত চেপে দেওয়ালে ঘুষি মারে। শালার আপন বোর সাথে রোমান্স করবো, তাও জনে জন লোক এসে হাজির হবে। আমার দেখছি পাবলিক প্লেসে বউকে আদর করতে হবে। ভাল লাগে? আশিক বেশ কিছুক্ষণ হলো সাথীর সাথে কথা বলার চেষ্টা করছে, তবে মেয়েটার মুখ থেকে টু শব্দ বের করতে পারছে না। জড়ো সড়ো হয়ে বসে আছে খাটের ঠিক মাঝখানটায়। এতগুলো প্রশ্ন করে ফেলেছে ইতিমধ্যে, একটা প্রশ্নেরও জবাব দিচ্ছে না। আশিক হতাশ হয়ে কল করে অর্ণবকে। হ্যালো ভাই, বালের বউ তো কথাই বলে না। অর্ণব আসমানে পানি তাকিয়ে কঠিন গালি দেয় আশিককে। আশিক ভোরকে গিয়ে জিজ্ঞেস করে, আমি কি করেছি? ভাল লাগে না? পাল করছিস তুই শালা আমার। তোর বউ বাচ্চা, সে ভাবছে কথা বলে তো রোমান্স শুরু করে দিবে, তাই ভয় পাচ্ছে। তুই কি বল, আমি তোমার সাথে শুধু কথা বলবো, একদমই টাচ করবো না। আশিক চিন্তিত স্বরে জিজ্ঞেস করে, করবো না? না শালা, করবি না। যতদিন আমি বউকে আদর করতে না পারবো ততদিন তুইও করবি না। করলে খুন করবো তোকে।
শুকনো ঢোক গিলে আশিক কাঁপা কাঁপা গলায় বলে, তাহলে বিয়ে কেন করাইলি পাশে বউ রেখে? আর একটা কথা বললে তোর গোপনাঙ্গ পাবলিক প্লেসে মেরে ধরবো আমি। ধপ করে কল কেটে দেয় আশিক। বার কয়েক বুকে থুথু নেয়। কপাল বুঝি পড়লো? পাঞ্জাবি খুলে টি শার্ট পরে নেয় আশিক। তারপর শুকনো কাশি দিয়ে এগিয়ে যায় সাথীর পানে। পাশে বসে নরম স্বরে বলে, সাথী ভয় পাচ্ছি আমায়। আমি তোমায় কিচ্ছু বলবো না, কথা বলো আমার সাথে। সাথী কাঁপা কাঁপি স্বরে বলে, ছোবেন না তো আমায়। আশিক মনে মনে বলে, না, শোকেছে সাজিয়ে রাখবো। মুখে বলে, তুমি অনুমতি না দিলে ছোবো না। বোধহয় একটু ভরসা পেল সাথী। গোমটা ফেলে তাকায় আশিকের পানে। আশিক হাসে, হাত বাড়িয়ে সাথীর মাথায় হাত বুলিয়ে দেয়। আমাকে তোমার বন্ধু ভাবতে পারো, একদমই ভয় পাবে না। ঘুম নেই তর্ণীর চোখে। মাথার উপরে ঘুরতে থাকা সিলিং ফ্যানের পানে তাকিয়ে আছে। অথই তর্ণীকে জড়িয়ে শান্তিতে ঘুমাচ্ছে। আমেনা বেগম ও বোধহয় ঘুমোচ্ছে। আলো নিভানো বলে তর্ণীর আঁচ করতে পারছে না। ফোনের শব্দ হয়। তর্ণী বালিশের কোণা থেকে ফোন তুলে দেখতে পায় অর্ণব মেসেজ করছে। উনি ঘুমিয়ে পড়লে চলে আসবে। তর্ণীও সাথে সাথে লেখে, রিক্স হয়ে যাবে। ভালো রিস্ক। তুই আসবে নাকি আমি যাবো? আসছি আমি। বলেই আলতো হাতে অথইকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। তারপর ধীরে ধীরে কাঠ থেকে নামতে থাকে। তখনই রাজিয়া বেগম বলে ওঠে, কোথায় যাচ্ছ? তারেক এর স্মার্টফোনটা উধাও। গোটা রুম তন্ন তন্ন করে খুঁজেও ফোনের সন্ধান পাচ্ছে না। ঘুম কাতুরে ইতি বেগম ঘুমিয়ে পড়েছে বেশ অনেকক্ষণ আগেই। তাকে ডাকার সাহস নেই তারেকের। ডাকলে রণক্ষেত্র বাঁধিয়ে দিবে। রুমের লাইটটা পর্যন্ত অন করা যাবে না। এইদিকে ফোনটা খুঁজে পাওয়াও জরুরি। শেষবার তর্ণীর সাথে কথা বলে ফোনখানা রেখেছিল বসার ঘরের টি টেবিলের উপর। তারপর খবরের কাগজ পড়ছিল। পাশে বসেই তামিম দুধ খাচ্ছিল। তার মানে তামিম নিয়ে নিল কি? মুহূর্তেই তারেকের মুখশ্রী শক্ত হয়ে আসে। ছেলে যদি ফোন নিয়ে থাকে 2-4টা থাপ্পড় বসিয়ে দিবে গালে। গতকালই তামিম ঘোষণা দিয়েছে তার আলাদা কক্ষের প্রয়োজন। বইখানা ব্যাগপত্র সব নিয়ে তার অন্য রুমে থাকার ইন্টারেস্ট নেই, বড় হয়ে গিয়েছে। এখন থেকেই আলাদা কক্ষ লাগবে। তারেক দাঁতে দাঁত চেপে ছেলের আর্জি মেনে নিয়েছে। তাছাড়া উপায় আছে? লেজ ছাড়া বাঁদর ছেলে তার, যেটা বলবে সেটাই সই। তার কথার বাইরে এক পাও নড়বে না। তারেক অন্ধকারের হাতড়ে রুম থেকে বের হয়। ড্রয়িং রুমের আলো জেলে পা টিপে হাজির হয় তামিমের রুমের সামনে। দরজা বেজানো, অবশ্যই ভিড়ি রাখতো না, কিন্তু দরজার ছিটকিনি উপরে নাগাল পায় না তামিম। তার জন্যই আটকাতে পারেনি। নিঃশব্দে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে তারেক। যা ভেবেছিল তাই। তামিম ফোনখানা কানে চেপে ফিস ফিস করে কথা বলছে। জান, আর একটু অপেক্ষা করো। এই তো পিএসসিসি পাস করলি, তোমার বাড়িতে প্রপোজাল দিব বিয়ের। ওনারা না মানলে পালিয়ে যাব। তারপর দুজনে ভিক্ষা করে সংসার চালাবো। ওপাশ থেকে কি বলল শোনা গেল না। তার বিপরীতে তামিম পুনরায় বলে, জানো, আমি বড় হয়ে গিয়েছি। ভিক্ষা করে তেমন কোনো কঠিন কাজ না। বাটি হাতে কলেজের সামনে বসে বলবো, আল্লাহর নামে যে যা পারেন দিয়ে যান। আমার বউ পুয়াতি, তার পেট কাটতে টাকা লাগবে, এসব আমি শিখেছি। স্কুলের সামনে যে লোকটা ভিক্ষা করে তার থেকে 5 দিন ট্রেনিং নিয়েছি। তার জন্য অবশ্য 100 টাকা দিয়ে দিয়েছি তাকে। বিজনেসে ব্যয় করতেই হয়, ব্যয় না করলো। বাকিটা শেষ করতে পারে না। তার আগেই তারেক ফোন টেনে নিয়ে যায়। তামিম হক চকিয়ে উঠে বসে। বাবার পানে নজর পড়তেই শুকনো ঢোক গেলে মনে মনে আওড়াই, তামিম রে, আজকে তোরে মেরেই ফেলবো। তোর আর বিয়ে করার শখ পূর্ণ হলো না। তবে তামিমকে অবাক করে দিয়ে তারেক মৃদু হাসে। ছেলের পাশে বসে টেনে কোলের উপর বসিয়ে নেয়। আদুর করে চুমু খাই কপালে। তারপর ধীর স্বরে বলে, আব্বা, আর একবার দুষ্টুমি করলে তোমাকে হোস্টেলে পাঠিয়ে দেব, ভালো লাগবে।
তামিম গোমরা মুখে তাকিয়ে থাকে বাবার মুখ পানে। কিসের দুষ্টুমি করলো? সে তো ভালোবেসে বিয়ে করতে চাইলো শুধু। বিয়ে করা দুষ্টুমি হলে তো বাংলাদেশটা সিঙ্গেল থাকতো, তাই না? সাথী, তুমি খেতে ভালোবাসো? মাথার উপরের ঘুরতে থাকা সিলিং ফ্যানের পানে তাকিয়েছিল সাথী। আশিকের কথা শুনে ফিরে তাকায়, অকপটে জবাব দেয়। ফুচকা ভীষণ পছন্দ আমার, আপনার? আশিক বিড় বিড় করে বলে। তোমার ঠোঁট কিন্তু খাওয়ার কপাল নেই। ছোট্ট ছোট্ট নয়নে তাকায় সাথী। কিছু বলবেন? বললাম আমারও। তাইলে চলুন কাল আমরা ফুচকা খেয়ে আসি। ফুচকা খাওয়ালে আমাকে খেতে দিবা? কি? আশিক গোমরা মুখে জবাব দেয়। ফুচকার টক। হ্যাঁ 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 দিব, তাহলে পাকা। পাক্কা। অতঃপর দুজনেই নীরব হয়। আশিক উসখুস করছে, ঘুম তার আসবেই না। পাশে হালাল বউ রেখে ঘুমানো যায়? এটা অসম্ভব। এদিকে বউ কি সুন্দর ডাকছে না? আহারে বাচ্চা জামাই তো, একটু তো চুমু খেতে বল। আহারে কত কাল হয়ে গেল এই ঠোঁট দুটো মিষ্টি খায় না। শেষবার খেয়েছিল ইন্টারে পড়াকালীন। ক্লাসমেটের এক মেয়ের সাথে প্রেম হয়েছিল। সেই মেয়েকে জোর করে ধরে খেয়ে নিয়েছিল কতগুলা চুমু। সেই শেষ চুমু ছিল। নারী ঠোঁটের স্বাদ জানা পুরুষের ঠোঁট কি আর স্থির থাকতে চায়? আশিক একসাথে লাফিয়ে উঠে বসে, হকচকিয়ে যায় সাথী। সেও বসে পড়ে, ভয়ার্থ দৃষ্টিতে আশিককে পর্যবেক্ষণ করে প্রশ্ন ছড়ে। কি হলো? আশিক সময় নেয় না, কাতর স্বরে বলে। সাথী, একটা চুমু খাবো প্লিজ, শুধু একটা, একটুখানি। এই ধরো ছোবো আর সরে আসবো প্লিজ। সাথী কি জবাব দেবে ভেবে পায় না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। নিরাপত্তাকে সম্মতি ভেবে টুপটাপ ঠোঁটে 4-5টা চুমু খেয়ে নেয় আশিক। সাথী চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে, বুকটা কাঁপছে অস্বাভাবিকভাবে। আশিক একটু সময় নেয়, পরেই বলে। টেস্ট ঠিক বুঝলাম না, আর একটু ঠিক আছে। বলতে বলতে 2 হাত গলিয়ে দেয় সাথীর 2 গালে। ধীর গতিতে এগিয়ে যায় ওষ্ঠপানে, আলতো করে পুড়ে নেয় নিজের ওষ্ঠের ভাঁজে। একদম ধীরে সুস্থে আলতো করে চুমু খায়। সাথীর একটুও খারাপ লাগে না, বরং ভালো লাগে। খামচে ধরে আশিকের চুল। ফজরের আজানের আগ মুহূর্তে তর্ণী সময় পায় অর্ণবের নিকট যাওয়ার। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। অতই তর্ণীকে জাপটে ধরে নিশ্চিন্তে ঘুমিয়েছে। আর রাজিয়া বেগমের কথায় ফুলঝুরি খুলে বসেছিল। একটার পর একটা কথা বলেই চলেছিল। খানিকক্ষণ আগেই কথা বন্ধ করে ঘুমিয়েছে, এখন নাক ডাকার আওয়াজ আসছে। এই সুযোগে চুপি চুপি কক্ষ ছাড়ে তর্ণী। প্রথমেই দৌড়ে ছাদে যায়, চিলেকোঠার ঘর দেখে নেয়। সেখানে নেই অর্ণব। তর্ণী তো ভেবেছিল তার অপেক্ষায় এখনোই ঘুমিয়ে পড়বে। পরপরই চলে যায় অর্ণব এর জন্য বারান্দাকৃত রুমের সামনে। সেখানে আশিকের বাবার সাথে ঘুমোতে দেওয়া হয়েছে তাকে। তর্ণী ভেবে পায় না কি করে জাগাবে অর্ণবকে, বা কিভাবে রুমে ঢুকবে। পরে যদি আঙ্কেল জেগে যায় তাহলে তো লজ্জায় মুখ লুকোনোর জায়গা থাকবে না। তিনি নিশ্চয়ই তর্ণীকে নির্লজ্জ ভাববে। দরজার সামনে দাঁড়িয়ে পায়চারি করতে থাকে তর্ণী। ইতিমধ্যেই কয়েকবার কল দিয়ে ফেলেছে অর্ণবের নাম্বারে, কিন্তু বেহায়া লোকটা কল রিসিভ করছে না। এত রাগ পাই কোথায় লোকটা? মাঝে মধ্যেই বিরক্ত লাগে তর্ণীর। পাষাণ একটা। হঠাৎ নজর পড়ে কিচেনে, সেখানে বাতি জ্বলছে। সেই আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে আশিকের বাবা রান্না করছে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তর্ণীর। জলদি রুমে ঢুকে দরজা বন্ধ করে ফেলে। আর খুলবেই না, কেউ এসে ডাকলেও খুলবে না। ভাবলে ভাববে নির্লজ্জ, তাতে কি? অর্ণব উপরে শুয়ে ঘুমাচ্ছে, কোমর অবধি কম্বল টানা, খালি গায়ে। ফর্সা পিঠখানা সবুজ রঙের ড্রিম আলোয় আরও ঝলমল করছে যেন। তর্ণীর ইচ্ছে করে টুপ করে একখানা চুমুক খেয়ে নিতে।
ইচ্ছেকে দমিয়ে রাখা বোকামি। চট জলদি উঠে পড়ে খাটে, শুয়ে পড়ে অর্ণবের পাশে, উদম পিঠে হাত বুলায়। সারা পিঠময় তর্ণীর হাতের বিচরণ। পরপরই মাথায় হাত রাখে, ঝাঁকড়া চুলের ভাঁজে ডুবিয়ে দেয় হাত, ধীর গতিতে টেনে দিতে থাকে চুল। অর্ণব বোধ হয় আরাম পেল, নড়ে চড়ে তর্ণীর দিকে ঘুরে আবার ঘুমিয়ে পড়ে। মৃদু হাসে তর্ণী, আধশোয়া হয়ে বসে, চুমু খাই অর্ণবের কপালে। এই প্রথমবার স্বেচ্ছায় চুমু খেলো। ইস, কি যে লজ্জাজনক ব্যাপার। চান, আমি আপনাকে ভীষণ ভালোবাসি, ভীষণ। বিড় বিড় করে বলে ওঠে তর্ণী। মুহূর্তেই চোখ খোলে অর্ণব, দুহাতে জাপটে জড়িয়ে ধরে। তর্ণী চমকায়, বড় বড় নয়নে তাকায় অর্ণব, গলায় মুখ গোজে। কেঁপে ওঠে তর্ণীর সর্ব অঙ্গ, কাঁপা স্বরে বলে, ঘুমান নাই? তোমার চুমোতে ঘুম ভেঙে গেছে, এখন ঘুমাবো, চুপচাপ থাকো। চুমোচুমি পরে হবে, ঘুমোতে দাও।